হ্যাঁ রবিনা, আরশাদের জ্বর কমেছে? না গো, কমেনি, উল্টে বেড়েই চলেছে। তো ওষুধ খাওয়াও ওকে। আরে ওষুধও তো শেষ হয়ে গেছে। তো গিয়ে নিয়ে আসো রবিনা। আরে আমি আরশাদকে এভাবে একা ছেড়ে কি করে যাব? এক্ষুনি তো তরকারি নিয়ে এলাম। তুমি একটা কাজ করো, ইকবালকে দিয়ে ওষুধটা পাঠিয়ে দাও। ওষুধের নামটা বলো। ইকবাল। হ্যাঁ সেলিম ভাই। তাড়াতাড়ি ওষুধটা দিয়ে তো বাড়িতে এনে, আরশাদের জ্বর কমছেই না। ফালাক, এই ফালাক, আরে বাবা দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নে না মা। বাবা, আব্বু ইকবালকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিচ্ছে, এক্ষুনি এসে যাবে। এখন একটু জল খা, এনে। রুবিনা বৌদি, ওষুধ। এসে গেছো? সকালে জ্বরটা একটু নেমেছিল, তখন তরকারি আনতে গেছিলাম, ফিরে এসে দেখলাম আবার 102 জ্বর। আবহাওয়াটাই খুব বাজে বৌদি, সব জায়গায় হচ্ছে। আচ্ছা এই ফলক কোথায়? চকলেট এনেছিলাম ওর জন্য। বাইরে খেলছে হয়তো কোথাও, ওর দুধটাও পড়ে রয়েছে। ওকে দেখতে পেলে বলো তো, এসে দুধটা যেন খেয়ে যায়। খুব বদমাশ হয়ে যাচ্ছে, যাও তো ডেকে আনো ওকে। ফলক, ফলক, ও ফলক, ফলক দেখ আমি তোর জন্য কি এনেছি। ফলক, 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 ফলক। Ringa roses, pocket full of roses, husha, pusha, all for love. ফলক, 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 ফলক। না ইকবাল দাদা, আমরা তো ফলক দিদিকে দেখিনি। শুধু নিচে কেন, আমরা উপরেও দেখিনি ফলককে। আরে ওর বলটা তো সিঁড়িতেই পড়ে আছে দেখলাম। আলিয়া, শাহিন, ফলক নিশ্চয়ই নিচে এসেছে না তোমাদের সাথে খেলতে? রুবিনা খালা, আমরা কখন থেকে এখানে খেলছি, যদি ফলক নিচে আসতো আমরা জানতে পারতাম। বৌদি যখন আমি উপরে যাচ্ছিলাম না, তখন সিঁড়িতে তোকে দেখতে পেলাম না। কিন্তু ও ঘরে নেই, ওপরে নেই, নিচে নেই, তাহলে গেল কোথায়? ভাইজান ফলককে দেখেছেন কি? এখানে তো দেখিনি। ফলক, ফলক, ফলক খালা, ফলকে কোথাও দেখেছো? শাবনাম দিদি, শাবনাম দিদি। কি ব্যাপার রুবিনা? ফলক তোমার এখানে এসেছে? না, আমি তো এখানে ঘুম থেকে উঠলাম, কিন্তু হয়েছেটা কি? এই সেলিমদা আর রুবিনা বৌদির মেয়ে কি আপনাদের ঘরে এসেছে? আমাদের ঘরে কেন আসবে মিয়া? আল্লাহ, কি জানে কোথায় গেল আমার মেয়েটা। আব্দুল দাদা, তুমি ফলককে দেখেছো কি? না জামিলা ভাবি, আমি তো দেখিনি, আমি তো কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু রুবিনা তো বলছিল যে ও বাচ্চাদের সঙ্গে এখানেই কোথাও নাকি আরে খেলছিল। ভাই ইকবাল, আমি 3টে থেকে এই খবরের কাগজ পড়ছি। এই কিছুক্ষণ আগে যখন রুবিনা সবজি নিয়ে ফিরছিল, তখন তো পলক ওর সঙ্গে ছিল। আরে মনসুর চাচা, তারপরে তো ফলক ওপরে খেলা করছিল বল নিয়ে, নিচে এসেছিল কি? না না, ওর পরে তো আমি ওকে দেখিনি আর। আরে ইকবাল দাদা, রুবিনাকে বলো ঘরের মধ্যেই ভালো করে দেখতে। বাচ্চারা কিন্তু খেলতে খেলতে ছাদে, কখনো বাথরুমে, কখনো ব্যালকনিতে লুকিয়েই যায়। একবার ওখানেই দেখো ভালো করে, লুকিয়ে আছে। ফলক, ফলক, ফলক। না না, ঘরে তো ও কোথাও নেই। তাহলে ফলক কোথায় চলে গেল রুবিনা? রুবিনা খালা,
আচ্ছা ফলক খেলতে খেলতে রোডের দিকে চলে যায়নি তো? আরে ওইভাবে একা একা রোডে কেন যাবে? কখনো যায় না ও। আরে পাওয়া যাচ্ছে না মানেটা কি? আরে ভালো করে খুঁজে দেখো, বিল্ডিং এ আছে কোথাও। মঞ্জিলের কোনায় কোনায় দেখেছি, কোথাও পাইনি ওকে। সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ দেখেনি ওকে। আমি দোকান বন্ধ করে এক্ষুনি আসছি। চাচা তুমি একে কোথাও দেখেছো? 4 বছরের, এখানে আশেপাশে কোথাও কারোর সঙ্গে? না বাবা, আমার নজরে তো পড়েনি। আরে এত ছোট বাচ্চা না বুঝে একা একা চলে গেল বাচ্চা। শান্ত না, পেয়ে যাবে ঠিক দেখো। আরে রুবিনা কোথায় গেল? জানি না, কে জানে একা একা কোথায় গেল মেয়েটা। তুমি ওকে সব জায়গায় খুঁজেছো? আমি খুঁজছি। প্রত্যেকটা ঘরে গিয়ে খুঁজেছো তুমি? হ্যাঁ, এই পাড়ায় সব পাড়ায় জায়গায় ওই খোঁজা দোকানে হয়েছে, সব সব জায়গায় আমরা খুঁজেছি কিন্তু কোথাও নেই। আদিল আর ইকবাল রোডের দিকে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। আরে বুঝতে পারছেন এত ছোট বাচ্চা এখান থেকে বেরিয়ে কোথায় যাবে? খুঁজে নিয়ে এসো আমার মেয়েকে, খুঁজে নিয়ে এসো। ফলক, এ মা, ফলক। এই বাচ্চাগুলো যে কোথায় যায় কোথায় গেল? বেশ বেশ, কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে স্বপ্ন? আমি সামলে। জানেন দিদি, রুবিনার মেয়ে ফলককে পাওয়া যাচ্ছে না। হায় আল্লাহ, কখন কি করি? এলাকার সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, একটা 4 বছরের বাচ্চা ফালাক সৈয়দ রাহাত মঞ্জিল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাদের সবার কাছে অনুরোধ, যদি আপনাদের নজরে পড়ে থাকে বা বাচ্চাটাকে দেখে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব মসজিদে খবর দিন, অথবা বাচ্চাটির আব্বু সেলিম সৈয়দকে অবশ্যই খবর দিন। নাম্বারটা নোট করে নিন, 444-590-886। মেয়েটির হালকা নীল রঙের ফ্রক পরা ছিল। বাচ্চাটার ফটো মসজিদের দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে। আদিল গভীর, ফলকের কোনো খবর পেলি? না আব্বু, অনেক খুঁজেছি, এখান থেকে স্টেশনে, স্টেশন থেকে মার্কেট, সব জায়গায় খুঁজেছি, ফলককে কোথাও পেলাম না। সুলতান চাচা, মৌলভী সাহেব বলেছেন ওনারা সারা রাত ঘোষণা করবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না যে ফলক এখান থেকে বাইরে গেল কি করে। চাচা, ও তো নিজে থেকে বাইরে যেতে পারবে না, তাই না? পেয়ে যাবি সেলিম, পেয়ে যাবি ইনশাল্লাহ। বাচ্চা মেয়ে খেলতে খেলতে কোথাও হারিয়ে গেছে, পেয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা ঘরের কোনা কোনা চেক করবে, আলমারি, খাটের তলা সব। আর চৌহান, তুমি ছাদের উপরে জলের ট্যাঙ্কটা চেক করো। স্যার, এসব কি করছেন আপনারা? হ্যাঁ, প্রত্যেকটা ঘরের এভাবে তল্লাশি? সাহেব, মঞ্জিলের প্রতিটা বাচ্চা সবারই বাচ্চা, আর ফলক তো সব থেকে ছোট আর আমাদের সবার আদরে। সত্যি আদরের হলে সকলের নজরে থাকতো, নিরাপদ থাকতো। 12 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে ও নিখোঁজ হয়েছে। সবাই বলছে এরিয়ার বাইরে যেতে পারবে না, তাহলে এখানেই খুঁজতে হবে। সারা রাত মসজিদ থেকে অ্যানাউন্সও করা হয়েছে স্যার। স্যার, এখানে প্রত্যেকটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, কেউ আজকে ওকে দেখেনি স্যার। ফলক যদি বাইরে গিয়ে থাকে, একা তো যায়নি নিশ্চয়ই। আচ্ছা সেলিম, ওকে কেউ নিয়ে যেতে পারে বাইরে? স্যার, এখানে তো সবাই সবাই ফলককে ভীষণই ভালোবাসে স্যার, কিন্তু স্যার কেউ রুবিনাকে না বলে। ফলককে এখনো পাওয়া যায়নি, তাহলে যে ওকে নিয়ে গেছে সে তো ফেরত দেবে বলে নিয়ে যায়নি মনে হয়। স্যার, আপনি এটা বলতে চাইছেন যে কেউ কেউ আমার ফলককে অপহরণ করেছে? হ্যাঁ, পরিস্থিতি তো তাই বলছে। বাচ্চাকে খুঁজছেন নাকি আর কি করছেন বলুন তো? পাগল হলেন নাকি? এত ছোট্ট বাচ্চাকে কেউ ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখবে? আরে ম্যাডাম, আপনারা কি করছেন এইসব? আরে বলুন না আমায়। ম্যাডাম, ওখানে বিছানা রাখি আমরা, এখানে কিচ্ছু নেই। কেউ কিছু বলেছে নাকি আপনাদের এইভাবে? ম্যাডাম,
এই বিল্ডিং এ যদি ফলক থাকতো তাহলে কেউ কেন লুকোবে? আমরা সেলিম ভাই আর রুবিনার শত্রু কোনো নাকি? রকম বন্ধুত্ব থাকলেই তো কারুর বাচ্চাকে এইভাবে নিয়ে আসা হয় না, তাও তার মা বাবাকে না জানিয়ে। ব্যাপারটা এরকম হলে আপনি জানিয়ে দিন। আরে আমি কি করে জানবো? আমি নিজেই সন্ধ্যেবেলা ফিরেছি। আম্মি আমার সবসময় অসুস্থ থাকেন। যখন এগুলো হচ্ছিল আমরা ডাক্তারখানায় ছিলাম। এখান থেকে স্টেশন অবধি, এই সাইড থেকে ওই সাইড অবধি দুটো রাস্তারই প্রত্যেকটা দোকান, পানওয়ালা, সেলুন, সবাইকে ফলকের ফটো দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করেছি। এটাও জিজ্ঞেস করেছিলাম যে কারোর সঙ্গেও যদি দেখে থাকে, কেউ তুলে নিয়ে যাচ্ছিল বা কেউ কিছুই বলতে পারলো না। 4 বছরের ছোট্ট মেয়ে এত দূর নিজে তো আসতে পারবে না। ফলককে যদি কেউ এনে থাকে তাকে নিশ্চয়ই চেনা জানা হতে হবে, নাহলে বাচ্চাটা কাঁদতো। স্যার, স্যার এই রাহাত মঞ্জিলে 26টা বাড়ি রয়েছে। মোটামুটি তল্লাশি শেষ হয়ে এসছে। স্যার আমি জানতে পারলাম যে সময় ফাল্লাক গায়েব হয়েছিল 3টে বাচ্চা এখানে খেলছিল, ওরাও কিছু দেখেনি। সন্ধ্যের সময় 3টে বাচ্চা খেলছিল, নিশ্চয়ই খুব জমজমাট ছিল এই জায়গাটা। হ্যাঁ, সেই রকম পরিস্থিতিতে কে বাচ্চাটাকে অপহরণ করবে? স্যার, স্যার। কি হয়েছে আদিল? কিছু জানতে পারলি ফলাকের ব্যাপারে? না সেলিম চাচা, স্যার ওখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে না, ওখানে সিসিটিভি লাগানো আছে। চলো। যোগেশ, প্রয়োজনীয় কিছু পেলে? হ্যাঁ স্যার, এনাদের সিসিটিভি ভেতরের ক্লাসের জন্য হলেও ভিউয়ে পিছনে পুরো রাহত মঞ্জিলকে দেখা যাচ্ছে, দেখুন। স্যার ফুটেজ তো আমি ট্রান্সফার করে দিয়ে দিয়েছি, কিন্তু একটা প্রবলেম আছে। কি? স্যার আমাদের ক্যামেরাটা ক্লাসের মধ্যে লাগানো আছে, আর আমাদের ক্লাস সকাল 10টায় শুরু হয় আর রাত্রির 8টায় বন্ধ হয়ে যায়। আর সেই জন্য ক্যামেরার ফুটেজও সকাল 10টা থেকে রাত্রির 8টা পর্যন্তই পাবেন। এই নিন ম্যাম। এটা তো আমার ফলাকের জুতো স্যার। স্যার আমার জুতোর দোকান আছে স্যার, আমার মেয়ের জন্য এই জুতোটা আমি 2 সপ্তাহ আগে নিয়ে এসেছিলাম স্যার। যোগেশ স্যার, কর্পোরেশন থেকে সাফাই কর্মীদের ডেকে পাঠাও, এটা চেক করতে হবে। চৌহান, কি হয়েছে আব্বু? আদিল, ওই নর্দমার পাশে ফলকের চটিটা পাওয়া গেছে। নর্দমার পাশে? স্যার ইকবাল রাহাত মঞ্জিলে ঢোকার পরেই ফাল্লাক গায়েব হয়েছিল, 4:45 থেকে 5টার মধ্যে। পরের ফুটেজে দেখছি সঙ্গে করে কেউ কোনো বড় প্যাকেট বা ব্যাগ নিয়ে যাচ্ছে কিনা। এটাকে স্যার ও কবির পাঠান, আমার ক্লাসমেট স্যার। যখন থেকে ফলককে পাওয়া যাচ্ছে না না তখন থেকে ও সারা রাত আমার সঙ্গে খুঁজছিল। কম্পিউটার ক্লাসের শাটার ডাউন হয়েছে ঠিক 8টা বেজে 6 মিনিটে। এই সময়ের মধ্যে ফলক কারোর সাথে বাইরে যায়নি, আর আমরা এখানে এসেছি আজ সকাল 9:30টায়। হতে পারে যে কেউ কাল রাত 8টার পরে বাইরে গেছে, কিংবা আজ সকালে আমাদের আসার আগে। কিন্তু স্যার কাল সারা রাত আর আপনারা আসার আগ পর্যন্ত মঞ্জিলে কেউ ঘুমায়নি। আর স্যার সকাল থেকে তো আমরা সবাই নিচেই ছিলাম। ফলকের চটি নর্দমার পাশে পাওয়া গেছে, ওখানে যাবার একটি রাস্তা যেটা আমরা দেখছি। হ্যাঁ স্যার, রাস্তা তো এই একটাই আছে।
কিন্তু কেউ সারা রাত ফলককে লুকিয়ে রেখে সকালবেলা আমাদের চোখের সামনে দিয়ে কিভাবে নিয়ে যাবে? ও কোনো টাকা পয়সা গয়নাগাটি তো নয়, একটা ছোট বাচ্চা। আর সারা রাত মসজিদ থেকে অ্যানাউন্সমেন্ট, কিন্তু কেউ সারা রাত ফলককে লুকিয়ে রেখে সকালবেলা আমাদের চোখের সামনে দিয়ে কিভাবে নিয়ে যাবে? ও কোনো টাকা পয়সা গয়নাগাটি তো নয়, একটা ছোট বাচ্চা। আর সারা রাত মসজিদ থেকে অ্যানাউন্সমেন্টও হয়েছে। দয়া করে একটু শান্ত হও, নিজেকে একটু সামলানোর চেষ্টা তো করো। স্যার, এখান থেকে এই যে মেন গেট দিয়ে রাস্তাটা চলে গেছে, এই একটাই রাস্তা যায় ওখানে। আর 8টার আগে যদি কেউ গিয়ে থাকতো তাহলে সিসিটিভিতে আপনারা দেখতে পেতেন। আর তাছাড়া সারা রাত তো আমরা সবাই জেগেই ছিলাম। কিন্তু সুলতান মিয়া, ফলকের চুটি তো নর্দমার পাশেই পাওয়া গেল। আর ফালাক তো এত ছোট বাচ্চাও নয় যে কেউ ওকে তুলে নিয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাবো না। কিন্তু সেটাই হয়েছে, ওকে কেউ নিয়ে গেছে সঙ্গে করে। নন্দিনী, চৌহানকে বলে যে আবার নতুন করে স্ক্যান করতে পুরো বাড়িটা, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা গলি। আর এটাও দেখতে হবে যে আর কোনো এক্সিট পয়েন্ট আছে কিনা যেখান দিয়ে বাচ্চাটাকে নিয়ে যাওয়া যায়। স্যার, নন্দিনী, এখানে যত জনের কাছে মোবাইল ফোন আছে প্রত্যেকের নাম্বার নিয়ে নাও, আর এই কবির নামে ছেলেটাকেও হাজির করো। ব্যাপারটা ভালো ঠেকছে না। স্যার, এই যে সেলিমের অ্যাসিস্ট্যান্ট ইকবাল মির্জা, ওই সবচেয়ে প্রথমে চিৎকার করেছিল যে ফলক নিখোঁজ। ওর উপরে আমার তীব্র সন্দেহ রয়েছে। ওই ইকবালের সঙ্গে কথা বলে যোগেশ, আমরা প্রথম সাফাই কর্মীদের সঙ্গে জায়গাটা খুঁজবো, তারপর কোয়েশ্চেনিং শুরু করব। এটা তো ঠিক যে ফলক যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, এটা এই এলাকার নিজস্ব ব্যাপার, ইনসাইড জব, নো ডাউট। শুধু একটা কথা মাথায় ঢুকছে না যে নিয়ে গেছে সে ফলককে কোন জায়গা দিয়ে নিয়ে গেছে। দ্বিতীয় তো কোনো রাস্তাই নেই। আদিল, হ্যাঁ ম্যাম। তোর বন্ধু কবিরকে বল 3টের মধ্যে থানায় চলে আসতে। কবির? কবির কেন ম্যাম? কবির তো আমার বন্ধু। আমি কখন বললাম যে তোর শত্রু? তোদের বয়স তো এখনো 18 হয়নি না? আগে না, 1 বছর বাকি আছে। তো কবিরকে বলিস ও যেন মা বাবার সাথে থানায় আসে। আচ্ছা, আপনারা একটা কথা ঠিক বলুন তো। আছে। আর হ্যাঁ, আর একটা কথা, কখন দেখেছেন? এখানকার ঠিক কিছু আছে। লোক বলছে ওখানে রাহাত মঞ্জিলে যতজনের কাছে মোবাইল ফোন আছে, আমার কিন্তু সবার কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলস চাই। ঠিক আছে ম্যাম, হয়ে যাবে। চৌহান কিছু পেলে নাকি? সবাই খুঁজছে স্যার, কিন্তু এখনো কিছু পাওয়া যায়নি। ওয়ার্কারদের বলো আরো ভালো করে দেখতে। তুমি আপডেট দিয়ে যাবে আমাকে। ওকে স্যার, ভালো করে দেখো, ওদিকটা যাও। হ্যাঁ স্যার। কোনো জায়গা বাদ না পড়ে। বাবু, ভালো করে মনে করো, পালাক যে বলটা দিয়ে খেলছিল সেটা আমরা জানতে পারি সিঁড়ির কাছে পাওয়া গেছে। কিন্তু ম্যাম, আমরা তো এখানে 3টের সময় খেলছিলাম। আর তখন আমরা দেখলাম রুবিনা আন্টি পলককে নিয়ে ওপরে গেল। তারপরে তো পলক দিদিকে দেখতেই পাইনি। আর ম্যাম, আজ অবধি পলক কখনো নিজে সিঁড়ি দিয়ে নামেনি। আমাদের মধ্যে কেউ ওকে গিয়ে নামিয়ে আনি। হতে পারে ও গলির ভেতরে বল খেলছিল আর ওর বলটা হয়তো এখানে চলে আসে সিঁড়ির কাছে। তোমরা হয়তো খেয়াল করোনি আর ও নিচে নেমে গেছে। ম্যাম, এরকমও হতে পারে আমরা খেলতে বিজি ছিলাম, আমরা খেয়াল করিনি। হ্যাঁ স্যার, সার্চিং চলছে স্যার, কিন্তু আর কোথায় কোথায় খুঁজবে এরা স্যার? নালাটা তো গোটা ভোপালে ছড়িয়ে রয়েছে। চৌহান টিমকে বলো তারা যেন পিছিয়ে না আসে, যত দূর দেখা যায় তার খুঁজে দেখুক। আমি ড্রেন পাইপ আর পুরো সিস্টেমটাকে দেখতে চাই। অন্য জায়গাতেও খোঁজো। দেখুন সেলিম, এই মুহূর্তে আপনার ওপর কি ঝড় যাচ্ছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে আর আপনার স্ত্রীকে শক্ত হতে হবে। আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। সবাই খুব ভালোবাসতো ফলাককে স্যার, কেউ ওর সঙ্গে এরকম করতে পারে না স্যার।
ছোট ফুলের মতো। আমিও সেটাই চাই যে ফলকের যাতে কিচ্ছু না হয়, কিন্তু ফলক নিখোঁজ রয়েছে 18 ঘন্টা হয়ে গেছে। ব্যাপারটা শুধু সিরিয়াস নয়, খুব সিরিয়াস। আমাদের ফলককে খোঁজার জন্যে আপনার অতীতটাকে দেখতে হবে। স্যার চকলেট তো রোজই খাওয়াই আমি ফলককে। কালকে তুই চকোলেটে কি মিশিয়েছিলি বল? স্যার এসব কি কথা বলছেন আপনি? ও আমার মালিকের মেয়ে ফলক। কে ছিল তোর সঙ্গে যে ফলককে নর্দমার দিকে নিয়ে গেল? কেউ ছিল না স্যার, ফলকের সাথে তো দেখাই হয়নি। চকলেট দিতে গেলাম তো দেখতে পেলাম না। চকলেট কোথায়? চকলেট? ফলককে তো তুই পেলি না, তো চকলেটটা কোথায়? স্যার ওটা গলে গেছিল তাই আমি ফেলে দিয়েছি। কোথায় ফেললি? আমার মনে নেই। মনে করাবো। চৌহান! স্যার স্যার ও আমি বাড়ি যাওয়ার রাস্তাতে ফেলে দিয়েছিলাম। বাড়ি কোথায়? মমিন পাড়া। স্যার এই ইকবাল মির্জার বাড়ি যাও, মমিন পাড়া, তল্লাশি নাও, দেখো বাচ্চাকে পাও কি বাচ্চার কিছু পাও। স্যার আপনি সেলিম দাদা রুবিনা বৌদিকে জিজ্ঞেস করুন না আমি কিরম মানুষ। সিসিটিভি ফুটেজে তো দেখা যাচ্ছে না যে কেউ ফলককে নিয়ে বাইরে কোথাও যাচ্ছে বা নর্দমার দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের বিল্ডিং এর মেন গেট দিয়ে তো নয়ই। কিন্তু আপনাদের বারান্দার সাইডে জায়গা আছে, এতটা জায়গা যে একটা বাচ্চাকে উপর থেকে নিচে কারোর হাতে দেওয়া যায়। আর ওখান দিয়ে ফালাককে পিছনের রাস্তায় নিয়ে গিয়ে নর্দমার দিকে নিয়ে যাওয়া যায়, যেখানে ওর জুতো পাওয়া গেছে। কিন্তু স্যার আমাদের মেয়ের সঙ্গে এরকম কেউ কেন করবে? এই প্রশ্নটা আমি আপনাকে বহুবার করেছি, কিন্তু এর উত্তরটা আপনাকেই দিতে হবে। এই ইকবাল মির্জা আপনার অ্যাসিস্ট্যান্ট? যখন ও আরশাদের জন্য ওষুধ দিতে এসেছিল আপনি বলছিলেন ফালাক বাড়ির বাইরে খেলছিল। আর আমি ওকে বারবার দুধ খাওয়ার জন্য ডাকছিলাম। ফালাক, এই ফালাক, আরে দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে যা মা। তাহলে যখন ইকবাল ওপরে এলো তাহলে ও ফলককে দেখেনি কেন? ঘরে ঢুকে তবে কেন জিজ্ঞেস করলো ফলক কোথায়? স্যার আমি যখন সিঁড়ি দিয়ে উঠে উপরে গেলাম বারান্দায় কেউ ছিল না, ফলক ছিলই না ওখানে। ওর বলটা সিঁড়ির শুরুতে পাওয়া গেছে, ওই বলটাও তুই দেখতে পেলি না? দেখতে পাইনি স্যার। ইকবাল, আধ ঘন্টা দিচ্ছি তোকে, বলে দে বাচ্চাটা কোথায়। তোকে কিন্তু কোনোদিন পাওয়া যাবে না, আর মনে রাখ নর্দমাতেও নয়। স্যার 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 আমি ওই দিন ফলককে সত্যিই দেখিনি স্যার। ইকবালের মাইনে নিয়ে কোনো সমস্যা ছিল ওর সঙ্গে? না স্যার, ইকবাল গত 4 বছর ধরে আমার দোকানে কাজ করছে, আর আমি প্রত্যেক বছরের মাইনে বাড়িয়েছি। ইকবাল একাই অ্যাসিস্ট্যান্ট, দোকানের কাজের সাথে বাড়ির কাজও ওকে দিয়ে করাতেন। রুবিনা, এটা নিয়ে কোনো সমস্যা? না, তেমন কিছু হলে তো ইকবাল আমাদের বলতো। প্রতিবেশী কারুদের সঙ্গে কোনো ছোটখাটো ঝগড়া সেরকম কিছু? স্যার 15 বছর আগে রবিনাকে বিয়ে করে আমি আগ্রা থেকে এখানে আসি স্যার। আরশাদ আর ফালাক এখানেই জন্মায়। আমি সত্যি বলছি স্যার, আজ পর্যন্ত কারোর সঙ্গে ঝগড়া তো বাদই দিন, কারোর সঙ্গে জোর গলায় কথাও বলিনি। তারপরেও এত চুপিসারে ফালাককে গায়েব করে দেওয়া হলো। কবির পাঠান। ইয়েস স্যার। জিজ্ঞেস করতে পারি আমার ছেলেকে কেন ডাকা হয়েছে এখানে? রাহাত মঞ্জিল থেকে একটা বাচ্চা হারিয়েছে, ফলক সৈয়দ। আর আপনার ছেলে কবির কাল সন্ধ্যা 7:30টায় ওখানে ছিল। সে তো আমাকে ওখানে প্রায়শই দেখা যায়। আদিল আর আমি জয়েন্ট স্টাডি করি। আদিল তো ওই পুলিশ ম্যাডামকে বলেছিল একসঙ্গে ইঞ্জিনিয়ারিং করে ওরা, ছোটবেলার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করে। কিন্তু কাল রাতে আমরা কোনো জয়েন্ট স্টাডি করিনি। কাল সারা রাত আমরা ফালাককেই খুঁজছিলাম। ছোট্ট একটা বাচ্চা, মাঝে সাঝে আদিলদের বারান্দায় দেখেছি ওকে আমি। আপনারা কোথায় থাকেন? রাহাত বিল্ডিং থেকে 2 গলি ছেড়ে আমাদের বাড়ি। যদি জিজ্ঞাসাবাদ হয়ে থাকে তো আমরা যেতে পারি। যেতে পারেন। চল বাবা। সুলতান কাজী, বসুন। কি কাজ করেন আপনি? আমি পেন্টিং এর কন্ট্রাক্টর। কাল দুপুরে কোথায় ছিলেন আপনি? সন্ধ্যে 6টায় ফিরেছিলেন রাহাত মঞ্জিল, সিসিটিভিতে দেখেছি। স্যার কাজ করে ফিরছিলাম, একটা বড় কন্ট্রাক্ট ছিল, সেখান থেকেই ফিরছিলাম। কষ্ট করে উপার্জন করতে হয়, ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ছে। আর আদিল তুমি কাল কোথায় ছিলে? বাড়িতেই ছিলাম স্যার। আমি দাদিকে নিয়ে ডক্টরের কাছে গেছিল, আর আমি বাড়িতে স্টাডি করছিলাম। যখন রবিনা খালা ফলকের ব্যাপারে জিজ্ঞেস করতে এলেন তখন আমি ওনার সঙ্গে ওকে খুঁজতে বেরিয়ে যাই। রাহাত মঞ্জিল বিল্ডিং এর মেয়ে ফলক এখনো নিখোঁজ। আপনাদের সবার কাছে আবেদন, আপনাদের কিছু জানার থাকলে। বাচ্চাটা বাইরে একা খেলছিল, তুমি খেয়াল রাখোনি কেন? ওরে মনটা কোথায় থাকে তোর?
স্যার নালাটা অনেক দূর পর্যন্ত দেখেছি কিন্তু কিছু পাইনি, আর ইকবালের ঘর থেকেও কিছু পাওয়া যায়নি। ফলক হারিয়ে যাবার অ্যানাউন্সমেন্ট সবসময় মসজিদ থেকে হচ্ছে, এখনো হচ্ছে। এলাকার সকলে ফলকের ব্যাপারে জানেন। যদি বাচ্চাটাকে মেরে নর্দমায় ফেলা হয়, বডি কোনো না কোনো ড্রেন পাইপ দিয়ে নিশ্চয়ই বেরোতো, আর যদি মেরে বাইরে ফেলা হয় তবু ধরা পড়তো। এটাও তো হতে পারে যে বাচ্চাটাকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার সময় ওই নর্দমার কাছে ওর পা থেকে জুতোটা খুলে যায়। স্যার, পসিবিলিটি আছে বাচ্চার পা থেকে স্লিপার পড়ে গেছিল। স্যার বাচ্চাটা হয়তো অজ্ঞান ছিল, চকলেটে হয়তো কিছু মেশানো ছিল, যেটা আপনারা জিজ্ঞেস করছিলেন ইকবালকে। এখন এই ইকবালকে আমি সন্দেহ করি। কাল সারা রাত পিটিয়েছি কিন্তু নতুন কিছু বললো না। যদি বাচ্চাটাকে এখান থেকে কিডন্যাপ করা হয় তাহলে কারণটা কি টাকা, মুক্তিপণ? কিন্তু মুক্তিপণের জন্য ফোন আসেনি তো। স্যার এমনটা হয়নি তো? কোনো ট্রাফিকিং এর দল বাচ্চাটাকে তুলে নিয়েছে? কোনো পরিচিতই তুলেছে, তারপর সারা রাত ঘরের ভেতর রেখেছিল। সিসিটিভিতে অপরিচিত দেখা যাচ্ছে না। আপনাদের উদ্দেশ্যে আবার বলা হচ্ছে 2 দিন হয়ে গেছে রাহাত মঞ্জিল বিল্ডিং এর মেয়ে ফলক এখনো নিখোঁজ। আপনাদের সবার কাছে আবেদন, আপনাদের কিছু জানা থাকলে সেই খবর নিয়ে যোগাযোগ করুন। মসজিদে আসুন অথবা পুলিশ স্টেশনে। যদি বাচ্চাটা ট্রাফিকিং এর শিকার হয়ে থাকে তাহলে তোমরা দুজন কিন্তু অবশ্যই খবরটা বার করতে পারবে। সেটা তো ঠিক আছে ম্যাডাম, নিজেদের দুটো লোকও বসিয়ে দিয়েছি। আমি ওই বিল্ডিংটাতে একবার খোঁজ নিয়ে দেখি, আর তুই আশেপাশে ভালো করে খুঁজে দেখ। কিন্তু একটা কথা আছে ম্যাডাম, কি? ট্রাফিকিং, শত্রুতা বা মুক্তিপণ যাই হোক না কেন, ওই বিল্ডিং এরই কোনো লোকের হাত আছে ম্যাডাম। এখন মাস্টার মাইন্ড না সাহায্যকারী আছে তো ওই বিল্ডিং এরই কেউ। আমি বুঝতে পারছি 85টা ফোন নম্বরের রেকর্ড বিরাট ব্যাপার, কিন্তু 4 বছরের মেয়ের জীবনের থেকে বড় নয়। দেখো বাচ্চাটা নিখোঁজ, কোনো খারাপ খবর আসার আগে তুমি সব রেকর্ড বের করে আমাকে দাও। আমি কাকে সন্দেহ করব স্যার? কাকে সন্দেহ করব? আপনি কাকে সন্দেহ করছেন? প্রত্যেককে, সবাই সন্দেহের তালিকায়। ব্যাস একটা ইশারা পেলেই আমরা তাকে তুলে নেব, আর সেই ইশারা শুধুমাত্র আপনি দিতে পারেন সেলিম। আমার এখন এই সময় আমার শুধু ফলক মায়ের কথাই মনে পড়ছে স্যার। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনাকে আপনার ফলককে উদ্ধার করার জন্য অনেক শক্ত হতে হবে সেলিম। স্যার আপনি আমার অ্যাসিস্ট্যান্ট ইকবালকেও সন্দেহ করেছেন, শুনলাম নাকি ওকে খুব মারধরও করেছেন আপনারা, কিন্তু আমার ওকে কখনো সন্দেহ হয়নি স্যার, কোনোদিনই না। স্যার আমি বুঝতে পারছি না আমি আপনাকে কার নাম বলবো, কি বলবো। স্যার স্যার দয়া করুন স্যার। স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে যেতে দিন। রুবিনা বলটা এখানে পেয়েছিল। হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে ফলক এই পর্যন্ত এসেছিল, আর বলটা যদি এখানে গড়িয়ে চলে আসে তার মানে হচ্ছে যে ফলক এখানে খেলছিল। স্যার এই ইকবাল মুখ খুলছে না, হয়তো সত্যি বলছে। হতে পারে ওর আগে কেউ এখানে এসেছে। সিসিটিভিতে কেউ ক্যাপচার হয়নি যে ইকবালের আসার আগে বাইরে থেকে এসেছিল। হতে পারে রাহাত মঞ্জিলের ভেতরের কেউ এসেছিল ফলকের কাছে। যদি তাই হয় তাহলে ও ফলককে নিয়ে গেল কোথায়? আমি এখানে সবার বাড়িতে গেছিলাম, শবনম দিদির বাড়ি, রুকসার দিদির বাড়িও। এর মধ্যে এমন কোনো ঘর ছিল যেখান থেকে কেউ বাইরে বেরোয়নি, অথবা ঘরেই নেই? রুকসার আপা, রুকসার দিদি তার শাশুড়ি মারিয়াম পিসিকে নিয়ে হাসপাতালে গেছিল। বাড়িতে কেউ ছিল না? ছিল তো, আদিল ছিল কিন্তু বাথরুমে ছিল। রুকসার দিদি। হ্যাঁ কে? আদিল, আমি রুবিনা। ফলক এখানে এসেছে? ফলক? ফলক তো এখানে আসেনি, আমি বাথরুমে আছি, 5 মিনিটে আসছি। কি হয়েছে? ও 5 মিনিট পরেই চলে এসেছিল। ও ফলককে খুঁজতে শুরু করেছিল আমাদের সাথে। আদিল তো কলেজে গেছে সাহেব। ঠিক আছে, আমরা আদিলকে ফোন করছি, আর আপনাদের কাউকে আদিলের সঙ্গে থানায় আসতে হবে। আপনাদের সামনেই আদিলকে প্রশ্ন করব, যেহেতু ও নাবালক। কিন্তু সাহেব কি জিজ্ঞেস করবেন আপনারা আদিলকে? কিছু প্রশ্ন আছে আপনার কাছে ফলকের নিখোঁজ হওয়ার ব্যাপারে। কিন্তু পুলিশকে সাহায্যই তো করছে আদিল। হ্যাঁ জানি, কিন্তু আপনার কাছে আরো একটু সাহায্য। কাউকে আদিলের সঙ্গে থানায় আসতে হবে।
আপনাদের সামনেই আদিলকে প্রশ্ন করব, যেহেতু ও নাবালক। কিন্তু সাহেব কি জিজ্ঞেস করবেন আপনারা আদিলকে? কিছু প্রশ্ন আছে আপনার কাছে ফলাকের নিখোঁজ হওয়ার ব্যাপারে। কিন্তু পুলিশকে সাহায্যই তো করছে আদিল। হ্যাঁ জানি, কিন্তু আপনার কাছে আরো একটু সাহায্য চাই। স্যার 4 দিন হয়ে গেল কিন্তু আমাদের বাচ্চা ফলককে এখনো খুঁজে পাওয়া যায়। সেলিম আর রুবিনের অবস্থা সহ্য করা যাচ্ছে না স্যার। সাহেব 4 বছরের বাচ্চাকে 4 দিন ধরে নর্দমায় খুঁজছেন। ভাবুন সাধারণ মানুষের মনে এত ভয়, তাহলে মা বাবার মনের মধ্যে কি হচ্ছে? দেখুন, আমরাও কিন্তু চুপ করে থাকবো না। আমরা এখনই এটা নিয়ে মিডিয়ায় হইচই করতে পারি। তাহলে করুন। যদি আপনারা মিছিল বার করবেন ভাবেন, সেটাই করুন। শুধু ভাবুন, আমরা আমাদের শক্তি, আমাদের লোকবল আপনাদের মিছিল সামলাতে ব্যবহার করব, নাকি ফলককে খুঁজতে? না স্যার, 2:30 অবধি তো আমি কলেজে ছিলাম, আর ফলককে তো পাওয়া যাচ্ছে না ধরুন 5টা-6টার কাছাকাছি। আদিল, তোমার সঙ্গে ফলকের খুব ভাব ছিল। ফলকের সাথে তো সবাই মিশতো, খুব ভালোবাসতো ওকে। যবে থেকে ফলক নিখোঁজ হয়েছে সবাই খুব চিন্তায় আছে। আদিল, একটা সোজা প্রশ্ন করছি তোমায়, আর সেটা সোজা জবাব দেবে। তুমি ফলকের সঙ্গে কিছু করেছো? আরে সাহেব, আপনারা পুলিশ, তার মানে এটা নয় যে যা খুশি আপনারা বলতে থাকবে। প্রথমে তো এই ম্যাডাম আমাদের ঘর উলট পালট করেছে, তারপর আপনি আমার ছেলেকে এই সব আপনি ব্যাপারে প্লিজ একটু চুপ করবেন, ঠিক আছে? প্রশ্ন ওকে করছি, ওই উত্তর দেবে। আদিল, তুমি ঘর থেকে বেরোতে এত দেরি করেছিলে কেন? দেরি কোথায় স্যার, বাথরুমে ছিলাম, 5 মিনিটেই বেরিয়ে এসেছি। আর রুবিনা খালাকে বলেও ছিলাম যে আমি বাথরুমে আছি। স্যার, সবকিছু ছেড়ে আমি ফলককে খুঁজতে বেরিয়ে যাই। শুনুন আমার কথা সাহেব, আপনি কেন করছেন এগুলো? আমি আপনাকে আবার বলছি, আদিল উত্তর দেবে। আদিল, কে হতে পারে যে ফলককে ভুলিয়ে ভালিয়ে নিজের বাড়ি নিয়ে যেতে পারে? সেটাই হয়েছে। অনেক হয়েছে সাহেব, অনেক হয়েছে। আপনি আমার ছেলের মুখ দিয়ে অন্যের নাম বলাতে চাইছেন, ওকে দিয়ে অন্য কাউকে দোষারোপ করতে চাইছেন। শেষবারের মতো বলছি আপনাকে, চুপ করুন, নালে বাধ্য হয়ে আপনাকে বাইরে বসাবো, ঠিক আছে? কে হতে পারে সেটা? স্যার, শিওর তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, বল বল। স্যার, মনসুর চাচা সারাক্ষণ নিচেই বসেছিলেন, আর সেদিন থেকে আজ পর্যন্ত সবাইকে এই কথাই বলছেন যে ফলক তো নিচে আসেইনি। ফলক নিচে এসেছিল? সেটা তো জানি না আমি স্যার, কিন্তু 13 তারিখ রাতে, পরের দিন, তখন আপনারা নর্দমার ধারে খুঁজছিলেন, আমি তখন বাড়িতে ঢুকি। তখন আমি মনসুর চাচাকে কারোর সঙ্গে কথা বলতে শুনি। আরে ভাই, এখন পলকের ব্যাপারটা কি হবে? আরে ভাই, যা করবার খুব তাড়াতাড়ি করে ফেলো, সময় বয়ে যাচ্ছে। মনসুর আলী, চলুন। এদিকে এসো। কোথায় যাব স্যার? থানায়। থানায় কেন যাব স্যার? স্যার আপনি ফলকের সঙ্গে কি করেছেন সেটা জানতে, যাতে আমরা ঠিক করতে পারি আপনি আর আপনার সাথীদের সাথে আমাদের কি করা উচিত। আরে, আপনি আমার আব্বুর সঙ্গে এরকম ভাবে কি করে কথা বলতে পারেন? দেখুন স্যার, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি সারাদিন এখানে বসে পেপার পড়তে থাকি। চলুন, নিয়ে এসো। এইভাবে কি করে আরে, করতে পারেন আপনারা? কি করছেন, আরে, স্যার? আব্বু স্যার, কিছু স্যার, করেনি, কি মুশকিল? আপনারা কিছু গাড়িতে তোলো। না না স্যার, আমি সত্যি কথা বলছি। পলককে আমি নিচে নামতে দেখিনি। আমি ওখানেই বসেছিলাম। আমি রোজই বসে থাকি। আমার দৃষ্টি থেকে কেউ এড়াতে পারে না। কে আসছে, কে যাচ্ছে, সবার উপরই আমার নজর আপনি থাকে। আমার আব্বুর কাছ থেকে ফলকের ব্যাপারে কি জানতে চাইছেন? তুমি নিচু গলায় কথা বলো, ওইভাবে তোমার আখড়ায় গিয়ে কথা বলবে। এটা পুলিশ থানা, দ্বিতীয়বার মুখে বলবো না। কিন্তু স্যার, এই মিথ্যে অপবাদটা কেন দিচ্ছেন আমার আব্বুকে? আমরা এমনি দোষারোপ করছি না তোমার বাবাকে। কেউ একজন শুনেছে তোমার বাবা বলছে যে ফলককে নিয়ে এখন কি করা যাবে, আর সেটা ফলক হারিয়ে যাবার পরের দিন। না না স্যার, না, আমি এরকম কিচ্ছু বলিনি। আপনি একটু বলবেন কে এই লোকটা যে মিথ্যে কথাগুলো রটিয়ে বেড়াচ্ছে? যে বলেছে সে তোমার আব্বুর গলা চেনে, শুনে শুনে বড় হয়েছে, ভুল হবে না। হ্যাঁ বলো। স্যার, মনসুর আলীর পুরো বাড়ি সার্চ করেছি, কিছু পাওয়া গেল না স্যার। একটা কাজ করো নন্দিনী, কম্পিউটার ক্লাসে জগদীশকে বলো 13, 14, 15 জুনের ফুটেজ বের করতে। এমন নয় তো আমরা ঘরে খুঁজছিলাম, নর্দমায় খুঁজছিলাম, আর এই মনসুর আলী আর তার লোকেরা বাচ্চাটাকে লুকিয়ে আউট করে দিয়েছে। ঠিক আছে স্যার। এখন আমার মনে পড়ছে, ওই দিন সন্ধ্যাবেলা আমি ওখানে ছিলাম ঠিকই, আর আমরা কথাও বলছিলাম। সেটা আব্দুল দর্জি আর মুর্তুজার সাথে হয়েছিল। কথা কি হয়েছিল সেটা তো বলুন। আমরা
মিছিল বের করার জন্য আলোচনা করছিলাম স্যার। পলকের ব্যাপারে আর কি কথা হতে পারে? আমাদের রাহাত মঞ্জিলের সব থেকে ছোট মেয়ে ও। আচ্ছা ভাই, এবার পলকের কি হবে? দেখো আব্বু, পুলিশ এখন নর্দমায় খুঁজে বেড়াচ্ছে, তারপর দেখছি ওরা কি করতে পারে, তারপর দেখি আমরা কি করতে পারি। ভাই, যা করবার খুব তাড়াতাড়ি করে ফেলো, সময় বয়ে যাচ্ছে। চাচা যান একদম ঠিক কথা বলছেন মোর্তাজা। মঞ্জিলের সমস্ত লোককে এক জায়গায় জড়ো করে মিছিল করাটাই ভালো হবে, আর সেটা তাড়াতাড়ি করতে হবে। আর পুলিশ তো এটাই বলবে না যে নর্দমায় কিছু পাওয়া যায়নি, এখানে কিছু ছিল না, ওখানে কিছু ছিল না, আর 4-5 দিন পরে খোঁজাও বন্ধ করে দেবে। কাল সবাইকে মিটিংয়ে ডাকা হোক, আর দেখা যাক যে সুলতান ভাই কি বলতে চাইছেন। স্যার, পুরো বিল্ডিং এ একই কথা হচ্ছে। সাহেব, ওখানে সবাই পলককে নিয়ে চিন্তা করছে, সবাই ওই একই কথা বলছে। তার মানে কি এটাই যে আপনারা সবাইকে সন্দেহ করবেন, সবাইকে এনে লকআপে ভরবেন? 12ই জুন ফলক নিখোঁজ হয়। ওই দিন ওই বাড়িতে থাকা প্রত্যেক সন্দেহকারীর ওপর আমরা রিপোর্ট বানাই, ক্রস চেকও করি। ট্রাফিকিং মাফিয়া আর ভিখারি মাফিয়া দুটোতেই খোঁজ নেওয়া হয় যে ফলক হয়তো এই দুটোর কোনো একটার পাল্লায় পড়েছে। অনেক জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও সেলিমের অ্যাসিস্ট্যান্ট ইকবাল মির্জা নিজের বয়ানে অটল ছিল, আর তার উপর সন্দেহ করার মতো কিচ্ছু পাওয়া যায়নি। আমরা পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলাম। ফলকের বাবা মায়ের একটা ছোট্ট প্রশ্নের উত্তরও আমরা দিতে পারছিলাম না, আর ওই প্রশ্নটা ছিল আমাদের মেয়ে ফলক কোথায়। যা ঘটেছিল তা ওই বাড়িটাতেই ঘটেছিল, তবু আমরা ওই বাড়িটা থেকে একটা সূত্রও বের করতে পারছিলাম না। কিন্তু আমরা হার মানিনি। ওই বাড়িতে থাকা প্রত্যেকটা সদস্যের ওপর ট্র্যাকিং করা হচ্ছিল। পুরো বিশ্বাস ছিল নিশ্চয়ই সূত্র পাওয়া যাবে। স্যার, যখন ইকবাল ফলককে চকোলেট দিতে খুঁজতে যায় আর ফলককে পায় না, হয়তো তার আগেই মেয়েটাকে গায়েব করা হয়েছে। 12ই জুন রাত্রে ওর বাবা মা পুরো বাড়িটায় ওকে খুঁজে বেড়ায়, প্রত্যেকটা ঘরে ঢোকে, সবাইকে জিজ্ঞেস করে। আর তার পরের দিন মানে 13ই জুন আমরা ব্যাপারটা টেক ওভার করি। তার মানে এটাই যে ওই বাড়িরই কেউ ফলককে লুকিয়ে রেখেছিল নিজের ঘরে ওই দিন রাত্রে, মানে 12ই জুন রাত্রে। আর যদি ফলককে বাইরেও নিয়ে গিয়ে থাকে, তাহলেও সেটা আমরা পরের দিন পৌঁছানোর আগেই, যখন সিসিটিভিও বন্ধ ছিল, বুঝেই করেছে কাজটা। বাচ্চাটা যদি সজ্ঞানে থাকে, সবাইকে লুকিয়ে বের করা খুবই কঠিন, একটা পন্থা ছাড়া। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি যোগেশ। তুমি বলতে চাইছো বাচ্চাটাকে মেরে টুকরো করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে? স্যার, যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যাগ বা থলেতে টুকরোগুলো নিয়েছে, যাতে কেউ সন্দেহ না করে। আমরা এই কেসটার সবচাইতে ভয়ঙ্কর সম্ভাবনা দেখছিলাম। এটা এমন একটা খবর যেটা এই সম্ভাবনাকে বাস্তবের রূপ দেবে। ছোটখাটো কিছু ভাবিস না, কিছু জানলে এক্ষুনি বল। মইনুদ্দিন বেগ, শুনেছে এই বিল্ডিং এই থাকে, জামিলা বেগের স্বামী। আচ্ছা, চললাম জামিলা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। শাহিন, ফাতিমা, আলিয়া, চলো খেলা বন্ধ করে ঘরে ঢোকো। 5 মিনিট স্যার, ওই মইনুদ্দিন তো দিনের বেলা ইলেকট্রিকের কাজ করে আর রাত্রের বেলা অন্য রূপ ধারণ করে স্যার। রাত ধরে না ঘুমিয়ে এর পেছনে লেগেছিলাম স্যার। ওই রেলওয়ে ট্র্যাকের পেছন দিকের জঙ্গলের দিকে চলে যেত স্যার। সেলিম ভাই, আরে ফলাকের জন্য কি আমরা চিন্তা করছি না? কিন্তু তুমি তো সবাইকে নিজের শত্রু বানিয়ে নিলে, কখনো এর নাম নিচ্ছ তো কখনো অন্যর। আর আমার স্বামীর উপর আঙুল ওঠাও কি করে? আমরা কারোর দিকে কোনো আঙুল তুলিনি জামিলা, তোমার কথা ভুল হচ্ছে। কোনো ভুল বুঝিনি আমি। তোমার কাছে টাকা আছে তো যা ইচ্ছে তাই করবে, যাকে তাকে গ্রেফতার করাবে। প্রথমে ওই মনসুর ভাইয়ের মতন বয়স্ক লোককে তোলালে। আদিলকেও পুলিশ নিয়ে গিয়েছিল সেলিম ভাই, অনেক অসম্মান করেছে আমাদের। আরেকটা কথা বলো সেলিম ভাই, আশপাশে এমন কে আছে যে ফলককে খোঁজার ব্যাপারে কোনো গাফিলতি করেছে? আর এখন তুমি আমাদেরই দোষারোপ করছো। দেখো, আমি এবার পুলিশকে কি বলবো? হ্যাঁ, আমি বলবো এরা দুজনে মিলেই নিজের মেয়েকে গায়েব করেছে। মারো এদের 2 ডান্ডা, সব বেরিয়ে যাবে। ভাবিটা কি নিজেদের? দাঁড়া, মজা দেখাচ্ছি। আমার স্বামীর নামে অভিযোগ করেছে।
জাদুটোনা করো? হ্যাঁ, সবাই জানে করি, তাও সেটা নিজের জন্য। কখনো কখনো এমন হয় পরিশ্রম করেও ফল মেলে না, তখন স্যার এই অলৌকিক শক্তির সাহায্যের বড় প্রয়োজন পড়ে। কী কারণে প্রয়োজন পড়ে ওই অলৌকিক শক্তির? এই আমাদের ব্যবসাকে বাড়ানোর জন্য, এই ঘরোয়া ঝগড়া থেকে রেহাই পাওয়ার জন্য, বাচ্চার ভালোর জন্য। বাচ্চার জন্যে? হুম। ছেলের জন্যে তো? হ্যাঁ। যেটা অনেকদিন ধরে চাইছো। 3টে মেয়ের পর এখনো ছেলে হয়নি। প্রত্যেকেই, যাদের ঘরে বাচ্চা আছে তারা সকলেই ছেলে চায়, আর যাদের ঘরে মেয়ে নেই তারা মেয়ের জন্য হায় হায় করে। এটাই হলো জগতের রীতি। কাটা ঘায়ে নুনের ছেটা দিচ্ছেন ম্যাডাম। এটা ঠিক যে আমি ছেলের জন্য কষ্ট পাচ্ছি, সেটার জন্য আমি চেষ্টাও করে যাচ্ছি। তার জন্য আপনারা এই সব কেন ভাবছেন যে আমরা প্রাণঘাতী কালো জাদু করব? তার জন্য ফলকের মতো নিষ্পাপ মেয়েকে মারবো? তাহলে আমরা? কি জন্য মেরেছো? মারিনি আমরা ওকে ম্যাডাম, মারিনি। আরে আমরা তো পলককে নিজের সন্তানের মতন ভালোবাসি। প্রতিবেশীদের সঙ্গে গিয়ে আমি ওর জন্য দোয়াও করে এসেছি। আপনি যাকে হোক জিজ্ঞেস সবাই তো করেন। এটাও বলছে যে আপনি অশান্তিতে ছিলেন, কারণ 3 বারের একবারও আপনার ছেলে হয়নি। অশান্তিতে ছিলাম। আমার স্বামী আমার উপর রেগে থাকতো, কারণ আমি ওকে ছেলে দিতে পারিনি। আপনি নোট করে নিন স্যার, আমি কখনো কারোর কুরবানি দিই না, আর মানুষের তো প্রশ্নই ওঠে না। তাহলে কি করো তুমি? এখন সেটা আপনি মানুন না মানুন সেটা আপনার উপর, কিন্তু আমি একলাই নই এই রাত মঞ্জিলে যে অলৌকিক শক্তিতে ভরসা করে। আর কে কে আছে যে ভরসা করে এই অলৌকিক শক্তিতে? আরও অনেক আছে, প্রত্যেকেই কোথাও যায় ওই সলা পরামর্শের জন্য। এবার ওই সুলতান কাজীকেই ধরুন না, বাবা কাইয়ুমের কাছে যান প্রত্যেক সপ্তাহে। সুলতান কাজী, রুকসারের স্বামী আদিলের বাবা? শুধু এটুকুই না, প্রত্যেকটা মানুষই চায় অলৌকিক শক্তি পরখ করতে। আর এই পলকের আব্বু সেলিমকেই ধরুন। সেলিম? সেলিমও? কেন নয় স্যার, প্রত্যেকেই উন্নতি চায়, আর সেটা তাড়াতাড়িও চায়। কি ছিল সেলিম? আগ্রা থেকে এসেছিল, কানা করিও ছিল না পকেটে। অন্যের দোকানে জুতো সেলাই করতে করতে আজকে দেখুন নিজের বড় দোকান বানিয়ে ফেলেছে। পরিশ্রম নিশ্চয়ই করেছিল, কিন্তু তাকে সঠিক রাস্তা দেখিয়েছিল এই টুকটাক। ব্যাপারটা এরকম নয় তো যে সেলিম অলৌকিক শক্তি পাওয়ার জন্য নিজের মেয়েকেই খুন করিয়েছে? স্যার, ধোঁয়াশা আছে ব্যাপারটায়। 15 দিন ধরে আমি রোজ টুকটাক করে জিজ্ঞেস করছি কে করেছে এটা, বাচ্চাকে কে গায়েব করলো, কিন্তু আমার শক্তি আমাকে কোনো উত্তর দিচ্ছে না। ব্যাস শুধু একটা ইশারা করছে। আর সেই ইশারাটা কি বাবা মঈনুদ্দিন? শত্রু ভেতরেই আছে। ভেতরে মানে নিজের ভেতরে? না, আমাদের রাহাত মঞ্জিলের ভিতরে। হ্যালো, ফলককে জাদু দেখতে চাস সালিম সঈদ? কে বলছো? কোথায় আমার মেয়ে? সালিম সঈদ, প্রতিটা জীবনেরই একটা দাম হয়, সে ছোটই হোক না কেন। ওর মেয়ের দাম 75 ঠিক হয়েছে, 75 লাখ। কেমন আছে? 75 লাখ? কোথায় আছে? দেখো ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কাছে অত টাকা নেই, আমি কোথা থেকে এত টাকা আনবো? সেটা তুই জানিস। আমার কাছে তোর মেয়ে ফলাক রয়েছে, আর টাকা না পেলে আমি তাকে ছাড়বো না। তুই যদি টাকা না দিস তাহলে অন্য কেউ দেবে, না হলে বাজারে বিক্রি করে দেবো। তারপর সারা জীবন মাসিদের ঘরে ঘরে খুঁজিস, যদি পেয়েও যাস তাও চিনতে পারবি না। আরে তুমি এরকম বলো না ভাই। টাকা রেডি রাখ, আবার ফোন করবো আমি। হ্যালো হ্যালো হ্যালো, কে কিডন্যাপ করেছে আমাদের ফলককে? কত? 75 লাখ। দেখো, ঘর দোকান সব বেচে দাও, কিন্তু আমি আমার মেয়ে পলককে ফিরে পেতে চাই। হ্যাঁ, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। তুমি আমার মেয়েকে যেভাবে হোক ফিরিয়ে দাও। এরকম নয় যে এই কেসে কোনো সূত্র ছিল না, সমস্যা এটাই যে সেগুলো হাতে আসছিল না। কিন্তু রাতারাতি আমাদের সামনে অনেকগুলো দরজা, অনেকগুলো সূত্র চলে এলো। একজন ছিল জাদুটোনা পারদর্শী মঈনুদ্দিন বেগ, আর একজন ছিল সুলতান কাজী।
সেও ঝাড়ফুঁকে বিশ্বাস রাখত। আর তারপর ফলক নিখোঁজ হওয়ার ঠিক 15 দিন পরে এসেছিল মুক্তিপণের কলটা। এটা খুব সাধারণ ব্যাপার যে এই সমস্ত চক্রান্তটা ওই বাড়ির মধ্যেই কেউ করেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.